হ্যালো বন্ধুরা, আমি অতনু। এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রক্ত সংবহন তন্ত্রের উপর ভিত্তি করে রক্ত সঞ্চালনের যে ব্যাখ্যা তার উপর রয়েছে আজকের এই ক্লাসটি। সায়েন্সের বিভিন্ন ক্লাস পরের পর এক একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস হচ্ছে, এবং তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো বারবার গুলিয়ে যায়, আর কম্পিটিটিভ এক্সাম মানেই জানো যত সমস্ত গুলিয়ে যাওয়া টপিক থেকেই কোশ্চেন সেখানে করা হয়। তো আর যাতে না বারবার পড়তে হয় বা বারবার গুলিয়ে যাওয়ার যে ভয়টা সেটা দূর করার জন্য আজকের এই ক্লাসটি আমি রেখেছি রক্ত সঞ্চালনের উপরে। মানে মানুষের শরীরে কিভাবে রক্ত সঞ্চালন সারা শরীরের মধ্যে হয় সেটা নিয়েই থাকছে ক্লাসটি। দেখো, সবাই মনোযোগ সহকারে শুনবে। একটা বিষয় সবার আগে জানা দরকার, সেটা হলো যে মানুষের শরীরে শিরার মাধ্যমে দূষিত রক্ত প্রবাহিত হয় এবং ধমনির মাধ্যমে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। এরপর দূষিত রক্ত কাকে বলবো আর বিশুদ্ধ রক্ত কাকে বলবো? দূষিত রক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই হলো দূষিত রক্ত, এবং বিশুদ্ধ রক্ত কোনটা? যার মধ্যে অক্সিজেনের উপস্থিতি আছে সেটি হলো বিশুদ্ধ রক্ত। তাহলে মানুষের শরীরে সাধারণত দূষিত রক্ত প্রবাহিত হয় শিরার মাধ্যমে এবং বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় ধমনির মাধ্যমে। এটা জানা দরকার ছিল। এরপর আমরা জেনে নিই এখানে যে মানুষের শরীরের যে মানে মানুষের মধ্যে যে হৃৎপিণ্ড আছে সেই তার মাধ্যমেই তো রক্ত শরীরের মাধ্যমে সঞ্চালিত হয়। তো সেটা কিভাবে হয়? সেটা পাম্প হিসেবে কাজ করে। দেখো, হৃৎপিণ্ডটা যে পাম্প হিসেবে কাজ করে সেটি কিভাবে হয়? দেখো, এখানে লেখা আছে হৃৎপিণ্ডের ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা সারা দেহে থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বয়ে এনে কি করছে না সেটা ডান অলিন্দে ভর্তি করে। এরপর ডান নিলয়ের সঙ্গে যুক্ত থাকা ফুসফুসীয় ধমনী ওই দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে বয়ে নিয়ে যায়। তাহলে কি হলো? প্রথমে এখানে বলেছে হৃৎপিণ্ডের যে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা আছে, দেখো আমি ওই জন্য কালারটা চেঞ্জ করে লিখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে হৃৎপিণ্ডের যে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা সেটি কি করছে? সারা দেহ থেকে দূষিত রক্ত, দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটাকে কি করছে? বয়ে নিয়ে আসছে অলিন্দে। এই তোমরা জানো যে হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ, ওই যে উপরের দুটো ডান অলিন্দ, ডান অলিন্দ বাম অলিন্দ, আর নিচের গুলো হচ্ছে বাম নিলয় আর ডান নিলয়। তাহলে উপরের গুলোকে বলা হয় অলিন্দ, নিচের গুলোকে বলা হয় নিলয়, এটা জানো সবাই। তাহলে কি হচ্ছে? সেখানে ডান নিলয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এসে জমা হচ্ছে। এবার সেটা যখন জমা হচ্ছে, জমা হওয়ার পরে কি হচ্ছে? এটা ডান নিলয়ের সঙ্গে যুক্ত থাকা ডান নিলয়ের সঙ্গে যুক্ত থাকা ফুসফুসীয় ধমনী ওই দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে বয়ে নিয়ে যায়। তাহলে ফুসফুসে কে বয়ে নিয়ে যাচ্ছে? রক্তটা কিন্তু তখনও দেখো দূষিতই আছে, কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে কে? ফুসফুসীয় ধমনী সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে ফুসফুসে। তাহলে দূষিত রক্ত মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে বুঝতেই পারছো, যেটা কি হয়ে যায়, যেটা খুব মানে গুলিয়ে ফেলো তোমরা, যে ফুসফুসীয় ধমনী ধমনী হওয়া সত্ত্বেও কি করছে সে? দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটাকে কোথায় বয়ে নিয়ে যাচ্ছে? না ফুসফুসে বয়ে নিয়ে যাচ্ছে। এরপর কি হয়? রক্ত যখন শোধিত হয় কার্বন ডাই অক্সিজেন যুক্ত রক্তে কি হয় না, যখন ফুসফুসে গেল, ফুসফুসে যাওয়ার পর সেটা কি হলো? সেখানে লোহিত রক্তকণিকা কি করে? অক্সিজেন সংগ্রহ করে এবং অক্সিজেনকে সারা শরীরে বয়ে নিয়ে যাবে। তো তো তাহলে তাহলে কি হলো? দূষিত রক্তটা বিশুদ্ধ রক্তে পরিণত হলো, অক্সিজেন যুক্ত রক্ত মানেই বিশুদ্ধ রক্ত, তাতে পরিণত হলো। এরপর সেটা কি হয় না, দুই জোড়া ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় আসে? না বাম অলিন্দে এসে আবার ভর্তি হয় অক্সিজেন যুক্ত রক্ত। এরপর সেটা আবার বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকা মহাধমনী, যেটা অক্সিজেনযুক্ত রক্ত কি করে না বাম অলিন্দে এসেছিল, এবার বাম অলিন্দ থেকে কোথায় চলে যাবে? সেটা বাম নিলয়ে চলে যাবে, যেহেতু অলিন্দের নিচেই নিলয় আছে। এবারে নিলয়ের কাজ কি? নিলয়ের ওখানেই কি হয় যে পেশিটা সংকোচন প্রসারণ হয়, যার ফলে রক্ত ওখান থেকে মানে নিলয় থেকে একবার ফুসফুসীয় ফুসফুসে যায়, আরেকবার কোথায় যায় না আরেকবার সারা শরীরে চলে যায়। তাহলে মহাধমনী কি করছে সবার শেষে? যে অক্সিজেনযুক্ত রক্তটাকে সারা শরীরে বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো তোমরা দুটো জিনিস কি কি ইম্পর্টেন্ট। প্রথমে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কোথায় নিয়ে আসছে? ডান অলিন্দে নিয়ে আসছে, অর্থাৎ হৃৎপিণ্ডে নিয়ে এলো। এবারে হৃৎপিণ্ড থেকে সেটাকে কি করছে না
পরিশুদ্ধ করার জন্য, মানে দূষিত রক্ত তৈরি করার জন্য সেটাকে ফুসফুসীয় ধমনীতে নিয়ে যাচ্ছে। এবার ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় গেল? ফুসফুসে চলে গেল। এবার ফুসফুস থেকে সেটা আবার কোথায় ফিরে আসছে? না হৃৎপিণ্ডেই ফিরে আসছে। সেটা কিসের মাধ্যমে? ফুসফুসীয় শিরার মাধ্যমে। তাহলে ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। এই ফুসফুসীয় শিরা, এটা শিরা হওয়া সত্ত্বেও কি করছে? বিশুদ্ধ রক্তকে বাম অলিন্দে অর্থাৎ হৃৎপিণ্ডে নিয়ে আসছে। আর দূষিত রক্তটা কোথায় যাচ্ছিল? ফুসফুসে কিভাবে যাচ্ছিল? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। এই দুটো একটু মিসকনসেপশন সবার হয়ে থাকে, যে ফুসফুসীয় ধমনী ধমনী হওয়া সত্ত্বেও দূষিত রক্তকে কি করছে? না ফুসফুসে নিয়ে যাচ্ছে। আর ফুসফুসীয় শিরা শিরা হওয়া সত্ত্বেও কি হচ্ছে? সেটা ফুসফুস থেকে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসছে। কিন্তু দেখো, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে শিরার কাজ হচ্ছে কি? দূষিত রক্ত বহন করা, ধমনীর কাজ বিশুদ্ধ রক্ত বহন করা। কিন্তু এখানে তার উল্টোটা হচ্ছে। তো এটা এই জন্যই বলেছিলাম যাতে তোমরা এখান থেকে এই যে টপিকটার মেন বিষয় বা মেন উদ্দেশ্যটা মনে রাখতে পারো, যে এটা করানোর পিছনে যে মেন কারণ সেটা সহজেই এবার মনে থাকবে আর ভুলবে না। এরপর আসি, এরপর দেখো কি লেখা আছে। মহাশিরা সারা দেহ থেকে দূষিত রক্ত ডান অলিন্দে, এই যে এখানে আবার ভালো করে কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? মহাশিরা মানে ওই যে দুটো বলছিলাম, ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা। তাহলে এখানে সেই মহাশিরাগুলো কি হচ্ছে? দূষিত রক্ত। দূষিত রক্ত মানে সারা শরীর থেকে যে রক্তটা হৃৎপিণ্ডে আসছে এবং হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পাঠানো হচ্ছে কিসের জন্য? না সেটাকে পরিশুদ্ধ করে সেটাকে অক্সিজেন যুক্ত রক্ত বানানোর জন্য। তাহলে সেই মহাশিরা সারা দেহ থেকে কি করছে? দূষিত রক্ত ডান অলিন্দে নিয়ে আসছে। এরপর ডান নিলয় থেকে দূষিত রক্ত কি হচ্ছে? দূষিত রক্ত ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। এই দেখো, তোমাদের আর ছবিতে খুব সুন্দরভাবে বুঝতে পারছো, ছবিটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। প্রথমে এই যে ডান অলিন্দে এলো, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাচ্ছে এইভাবে, মানে ছবিটা তোমরা দেখলেই পুরোটা বুঝতে পারবে। এবার দেখো তারপরে কি লেখা আছে, ডান নিলয় থেকে দূষিত রক্ত কোথায় যাচ্ছে? মহাধমনীর মাধ্যমে ফুসফুসে যায়। এবার ফুসফুস থেকে কি হচ্ছে? ফুসফুসীয় শিরার মধ্যে আবার ফিরে আসছে ডান নিলয়ে, ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে আবার কোথায় যাচ্ছে? ডান নিলয়ে চলে যাচ্ছে। এবার ডান নিলয়ে যখন চলে যাচ্ছে কোথায়? ওটা মহাধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তাহলে ছবিটা দেখো, ছবিটা একবার মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝতে পারবে। উপরের লেখাটার থেকে সাথে সাথে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। এই যে হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল এবং প্রসারণকে ডায়াস্টল বলা হয়। তাহলে এখান থেকে দেখো দুটো কোশ্চেন তোমাদের করা যেতেই পারে। এই যে যখন সংকোচন হয় সেটাকে সিস্টল বলা হয়। এবারে যদি বলে সিস্টলের মাধ্যমে কি হয়, তো সংকোচন হওয়া মানে কি? হৃৎপিণ্ডটা যখনই সংকোচন হবে তার মাধ্যমে দেখো রক্তটা ছিটকে বাইরের দিকে বেরিয়ে আসছে। যেহেতু শিরার মধ্যে আছে বা ধমনীর মধ্যে মধ্য দিয়ে রক্তটা প্রবাহিত হচ্ছে, সেই জন্য বাইরে বেরোচ্ছে না, কিন্তু এটা কি একটা প্রচুর প্রেসারের মাধ্যমে হয় ফুসফুসে পৌঁছানো হচ্ছে, তা না হলে সারা শরীরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর যখন ডায়াস্টল অর্থাৎ প্রসারণ হচ্ছে, তখন কি হচ্ছে? সারা শরীর থেকে রক্তটাকে কালেক্ট করে কোথায় নিয়ে আসছে? না এই হৃৎপিণ্ডে নিয়ে আসছে। এই সিস্টোল আর ডায়াস্টলের এই হলো কাজ। এরপর দেখো, এরপর বলেছে ডান অলিন্দ থেকে ডান নিলয়ের মাঝে কি থাকে? না ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকসপিড ভালভ থাকে। এগুলো কিন্তু মানে একমুখী, এটা দুদিকে ফ্লো হয় না। মানে ধরো এই যে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসছে, আবার বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসছে, এগুলো কিন্তু একদিকেই প্রবাহিত হবে। কিন্তু আবার ঘুরে ওটা এই প্রেসারের ফলে দ্বিতীয় দিকে যাবে না, কারণ সেখান থেকে প্রত্যেকটা প্রকোষ্ঠের সাথে বিভিন্ন শিরা মহাশিরা যুক্ত আছে, তার মাধ্যমে যাতে সহজে সেটা সঞ্চালন হতে পারে সেই জন্য ওটার মানে একমুখী প্রবাহ হয়। এরপর বাম অলিন্দ থেকে কি লিখেছে? বাম অলিন্দ থেকে বাম নিলয়ের মাঝে মানে কি থাকছে? দ্বিপত্র কপাটিকা। তাহলে দেখো, ডান অলিন্দ আর ডান নিলয় ত্রিপত্র কপাটিকা, আর বাম অলিন্দ বাম নিলয় দ্বিপত্র কপাটিকা। ত্রিপত্র মানে ট্রাইকসপিড ভালভ, দ্বিপত্র মানে ডাইকসপিড ভালভ। এরপর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দেখো কি লেখা আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শরীর থেকে হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে, কিন্তু মানে অ্যাকচুয়ালি এখানে বলেছে কি বলেছে, যেটা আমি আগেই বলেছিলাম, যে শরীরের থেকে হৃৎপিণ্ডে বা মানুষের শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কি? দূষিত রক্ত। সেই দূষিত রক্ত কি শিরার মাধ্যমে সারা শরীরে ছড়ায়।
কিন্তু এখানে এটা ব্যতিক্রম, যেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে কি হচ্ছে ফুসফুসে যাচ্ছে কিসের মাধ্যমে, না ফুসফুসীয় ধমনির মাধ্যমে। হৃৎপিণ্ড থেকে ফুসফুসে কখন যাচ্ছে, যখন ওটা পরিশুদ্ধ হতে যাচ্ছে। হুম, তখন ওটা কিসের মাধ্যমে হচ্ছে, না ফুসফুসীয় ধমনির মাধ্যমে হচ্ছে। তাহলে মানে দূষিত রক্ত সারা শরীরে শিরার মাধ্যমে বহন করলেও হৃৎপিণ্ড থেকে যখন ফুসফুসে যায় তখন সেটা ফুসফুসীয় ধমনির মাধ্যমে যায়। এটা মনে রাখতে হবে সবাইকে। এরপর দেখো অক্সিজেনযুক্ত রক্ত কি হচ্ছে, অক্সিজেনযুক্ত রক্ত সবসময় ধমনির মধ্যে যায়, কিন্তু আবার যখন ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্তটা ফিরে আসছে, মানে এর আগে কি করলে শিরার মাধ্যমে এই ধমনির মাধ্যমে কোথায় গেল রক্তটা, না হৃৎপিণ্ডে গেল, এই সরি ভুল বললাম, রক্তটা কি হলো হৃৎপিণ্ড থেকে ধমনির মাধ্যমে ফুসফুসে গেল, ফুসফুসে পরিশুদ্ধ হওয়ার জন্য গেল। এবার ফুসফুস থেকে ওটা ফেরত আবার হৃৎপিণ্ডেই আসতে হবে। তাহলে হৃৎপিণ্ডে যখন ফেরত আসছে তখন কিসের মাধ্যমে আসছে, না ফুসফুসীয় শিরার মাধ্যমে আসছে, কিন্তু হৃৎপিণ্ড থেকে শরীরে যাচ্ছে ধমনির মাধ্যমে। ঠিক আছে, মানে হৃৎপিণ্ড থেকে যখন আবার শরীরে যাচ্ছে তখন কিন্তু সেটা ধমনির মাধ্যমে যাচ্ছে, মানে অক্সিজেনযুক্ত রক্ত যখন হয়ে যাচ্ছে। এরপর দেখো কি লিখেছে, অর্ধচন্দ্রাকার কপাটিকা অর্থাৎ পালমোনারি কপাটিকা ডান অলিন্দ থেকে ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে, মানে পালমোনারি কপাটিকা কোথায় থাকে তার অবস্থানটা বলেছে, ডান অলিন্দ থেকে ফুসফুসীয় ধমনির যে সংযোগস্থল আছে সেখানে কি হচ্ছে, সেখানে পালমোনারি কপাটিকা থাকে। আর কি আছে, আর হচ্ছে আওরটিক কপাটিকা। আওরটিক কপাটিকা কি, সেটা হচ্ছে বাম নিলয় ও মহাধমনির সংযোগস্থলে এই কপাটিকাটি রয়েছে। এরপরে আমরা কিছু আরো গুরুত্বপূর্ণ এই হার্টের ব্যাপারে সেখান থেকে জেনে নিচ্ছি। এই যে হার্ট চেম্বার, হার্ট চেম্বার প্রাণী, বিভিন্ন প্রাণী এবং তারা বিভিন্ন জায়গাতে থাকে এবং তাদের বিভিন্ন রকম আকৃতি এবং বসবাসস্থলের উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন ধরনের হার্ট চেম্বার তৈরি হয়েছে। তো এখানে মাছের হার্ট চেম্বার অর্থাৎ প্রকোষ্ঠ কটি প্রকোষ্ঠ, না দুটি প্রকোষ্ঠ। তো মাছের হৃৎপিণ্ডকে কি বলে, আবার ভেনাস পিণ্ড বলা হয়। ভেনাস হৃৎপিণ্ড কেন বলা হয়, কারণ এখানে বিশুদ্ধ দূষিত রক্ত একসাথে মিলিত হয়, সেই জন্য মাছের হার্ট চেম্বারকে ভেনাস চেম্বার বলা হয়। আর তারপরে দেখো সাপের ক্ষেত্রেও তিনটে হার্ট চেম্বার, ব্যাঙের তিনটে হার্ট চেম্বার, কুমিরের ক্ষেত্রে চারটি হার্ট চেম্বার। এরপরে পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের কটি, না চারটি প্রকোষ্ঠ অর্থাৎ হার্ট চেম্বার রয়েছে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষও পড়ে, তো মানুষের তো চারটি প্রকোষ্ঠ জানোই তোমরা, কোন কোন, না ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়। এরপর আরথোলার, সব থেকে বেশি প্রকোষ্ঠের সংখ্যা কটি, না 13টি প্রকোষ্ঠ নিয়ে আরথোলার মানে হার্ট চেম্বার গঠিত। এই ধরনের বিভিন্ন ছোট ছোট কিন্তু খুব ইনফরমেশন যুক্ত টপিক নিয়ে এই ক্লাসগুলো চলতে থাকবে, এবং যত সমস্ত এই সায়েন্সের টপিক যেগুলো বিশেষ করে খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব মানে ভুলে যাওয়ার ব্যাপার থাকে, সেই সমস্ত টপিক নিয়ে একটার পর একটা ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না, কারণ এর মাধ্যমেই আপনারা পরবর্তী ভিডিও, যেটা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যেগুলি যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে, সেই ভিডিও তোমরা পেতে থাকবে। তাই যুক্ত থাকো আমাদের চ্যানেলের সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। আজ এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।